আসসালামু আলাইকুম সবাই এবং শুভ সন্ধ্যা সবাইকে। ইকোনমিক স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিজনেস অ্যান্ড ইকোনমিক জার্নালিজম সম্পর্কিত অনলাইন কর্মশালায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত নাজনীন অর্পিতা এবং আজকের এই অন্তর্দৃষ্টিপূর্ণ ইভেন্টে আপনাদের সাথে আমি থাকছি। আমরা অধিবেশন শুরু করার আগে আমাদের সম্মানিত বক্তা এবং আজকের সম্মানিত ট্রেনার এমডি সাইমুর রহমান সাজ্জাদ স্যারকে পরিচয় করিয়ে দেব। উনি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বর্তমানে জাগনিউজ.com স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়ার্কশপে এবং আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। কর্মশালা ধন্যবাদ। জি, এই কর্মশালা জুড়ে আমরা অর্থনৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক অন্বেষণ করব, যার মধ্যে রয়েছে ব্যবসায়িক সাংবাদিকতার ক্ষেত্র, অর্থনৈতিক সংবাদ লেখা, অর্থনৈতিক সংবাদ বিশ্লেষণ এবং তার বিষয়বস্তু বোঝা, অর্থনৈতিক সাংবাদিকতা, ভূরাজনীতি, অর্থনৈতিক সাংবাদিকতার যোগাযোগ এবং সর্বশেষ অর্থনৈতিক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং নৈতিকতা। আমরা উপস্থিত সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে, প্রশ্ন জিজ্ঞেস করতে এবং প্রশ্নোত্তর সেশনের সময় আপনার চিন্তা ভাবনা শেয়ার করতে উৎসাহিত করছি। আর তাহলে কোনো ঝামেলা ছাড়াই শুরু করা যাক আজকের আমাদের অধিবেশন এবং আমি স্যারের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাকে স্যার না বললে, ভাই বললে অথবা অন্য সম্বোধন করলে আমি বেশি খুশি হব। জি, এখন আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করি। জি, জি, দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো। জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আপনি তারপরে আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। জি, আমার নাম মোহাম্মদ সামিউর রহমান সাজ্জাদ। আমি বর্তমানে স্টাফ রিপোর্টার হিসেবে আছি jagonews24.com এ। এটি একটি অনলাইন পোর্টাল, আপনারা সবাই হয়তো জানেন। মিস নুজহাত অর্পা অলরেডি আমার পরিচয় দিয়েছেন, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আরো ধন্যবাদ জানাতে চাই ইএসপি এবং লেবারকনের সকলকে, যা আমাকে এই সুযোগটা করে বর্ণনা করার জন্য। মূলত আমার ক্যারিয়ার শুরু করি গত বছরের আগস্ট থেকে। আমি প্রথমে করছি দি বিজনেস পোস্ট পত্রিকায়, সেখানে আমি ছিলাম অ্যাপ্রেন্টিস রিপোর্টার হিসেবে। সেখানে আমি গত 1 বছর কাজ করি এবং তারপরে এই বছর অক্টোবর থেকে আমি জাগো নিউজে জয়েন করি, মাত্র আজকে 5 দিন হলো। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি বিজনেস জার্নালিজম নিয়ে কাজ করা শুরু করি। মূলত বিজনেস পোস্ট ছিল একটি বিজনেস স্পেশালাইজড পত্রিকা, যার কারণে সেখানে স্পেশালাইজ বিশেষ করে আপনার ফাইন্যান্স, প্রাইভেট সেক্টর, কমার্স, ট্রেড অ্যান্ড সেগুলো নিয়ে সেখানে আমি কাজ করি। যার কারণে আমি বিশ্বাস করি যে বিজনেস ইকোনমি জার্নালিজম হচ্ছে আপনার বর্তমানে একটি দেশের সকল যে সেক্টর গুলো আছে এগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, আমি তাহলে পরবর্তীতে যাই। প্রথমে আমি আপনাদেরকে দিব যে বিজনেস জার্নালিজম আসলে কি, ইন্ট্রোডাকশন টু জার্নালিজম, মানে সাংবাদিকতার আসলে কি। সাংবাদিকতার বিশেষ প্রিন্সিপাল, এর মধ্যে প্রথমত হচ্ছে অ্যাকিউরেসি। আমরা সবসময় সত্য কথা বলি এবং আমরা সেটা সঠিক হয় কি সেটা আর কি আমরা করি, যাতে ভুল না হয়। কারণ আমার তথ্যের উপর নির্ভর করে অনেক, সরকার কি পলিসি এবং পরবর্তী মানুষজন কি জানবে নির্ভর করে আমাদের একটি তথ্যের উপর। দ্বিতীয়ত আমরা কাজ অবজেক্টিভিটি নিয়ে, কোনো বিষয়ের বস্তুনিষ্ঠতা। যেমন আমি এখানে লিখেছি যে প্রেজেন্ট আনবায়াসড ইনফরমেশন। একটা ঘটনার আমরা জাস্ট এক দেখি সেটা হচ্ছে বায়াসনেস। যদি আমরা মধ্যবর্তীটাও দেখি সেটা হচ্ছে অবজেক্টিভ। যেমন সাপোজ যদি অপরাধের নিউজ করতে চাই, সেক্ষেত্রে যদি অপরাধীর কথা নেই, অপরাধীর কথা নেই, তাহলে সেটা হবে একপাক্ষী নিউজ। যদি আমরা ভিকটিম এবং দুইজনের কথাই নিই, সেটা হবে অবজেক্টিভিটি, যে হ্যাঁ পক্ষের কথাই শুনছি। তৃতীয় প্রিন্সিপাল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনারা সবাই হয়তো জানেন যে স্বাধীনতাটা কি। এটা মূলত সংবাদপত্র স্বাধীনতাকে বোঝায়, যে সংবাদপত্র যা বলতে চায় সেটা সে বলতে পারতেছে কিনা, নাকি কোনো প্রেশার কাজ করতেছে। এবার হচ্ছে ফেয়ারনেস এন্ড ইম্পার্শিয়ালিটি। আমরা কারো পক্ষপাতিত্ব করি না, আমরা সবসময় মানবিক থাকি, কারোকে আক্রমণ করি বা কারো পক্ষ না। এবং শেষ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে কোন একটা ঘটনার সঠিক তথ্য আমরা কখনো আমরা নিজেরা
ভালো হয় বা নিজেদের ক্ষতি হয়, এই কারণে আমরা কখনো সত্য গোপন করি না। এটা হচ্ছে সাংবাদিকতার প্রিন্সিপাল। এর পরবর্তীতে আমি বলতে নিউজ গ্যাদারিং এন্ড রিপোর্টিং প্রসেস, এটা হচ্ছে রিপোর্টারের কাজ। একজন রিপোর্টার, যে এই প্রতিবেদক বলি বাংলা, সে কি করে? সে মূলত সংবাদের তথ্যগুলো খুঁজে বের করে। সে প্রথমত তথ্য খুঁজে বের করে কিসের ভিত্তিতে খুঁজে বের করে? সেটা হচ্ছে তার সংবাদ মূল ভ্যালুর ভিত্তিতে। 7টা নিউজ ভ্যালু রয়েছে, আমি এখানে 7টা লিখেছি: টাইমনেস, ইম্প্যাক্ট, প্রক্সিমিটি, প্রমিনেন্স, রিলেভেন্স, ওডিটি এন্ড। এই 7টা নিউজ ভ্যালু আসলে কি? কোন একটি সংবাদ হইতে পারবে কিনা নির্ভর করে এই নিউজ ভ্যালু। যেমন আমরা এই উদাহরণটা সাংবাদিকতা বিভাগের আমাদের প্রায় দেয় যে যখন একটা কুকুরকে কামড় দিবে সেটা নিউজ, কারণ সবসময় কুকুর তো কামড় দেয়, সেটা নিউজ না, মানে এটা একটা ঘটনা। কিন্তু যখন একটা কুকুরকে কামড় দিবে সেটা হবে নিউজ, কারণ সেটা নিউজ ভ্যালু আছে, সেটা একটা ইম্প্যাক্ট আছে। সাংবাদিকতার ক্ষেত্রে নিউজ গ্যাদারিং এবং রিপোর্টিং অতটা সহজ না। আমি করে থাকি যে আমাদের তথ্যগুলো খুঁজে মানুষের পেটের ভিতর থেকে হয়, যা মানুষ বলতে চায় না সেগুলো তার জানাতে হয় আমাদের। যেমন যদি উদাহরণ দিই, সরকারের যে 15 বছরে দুর্নীতিগুলো হয়েছে, সকল দুর্নীতিগুলো তারা চাপা দেওয়া। এখন একজন সাংবাদিকের এই দুর্নীতিগুলোর মুখোশ উন্মোচন করে। আমি যদি আপনাকে বলি, একটু আগে একজন আটক হয়েছেন, আমার লিড নিউজ এখন, মানে আপনি জাগো নিউজে ঢুকলেই দেখতে পাবেন যে যেটা, সেটা হচ্ছে যে সে আটক হয়েছে। তাহলে সে একজন ছিল, মানে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মানে আমরা অভিযোগ করতে পারি সে দুর্নীতি। তাহলে এই যে তথ্যটা হয় আমাদের রিপোর্টারদের, আমরা ইন্টারভিউ করি, ইন্টারভিউর মাধ্যমে আমরা সাক্ষাৎ গ্রহণ করি, বিভিন্ন মানুষের সাক্ষাৎ গ্রহণ করি এবং পরবর্তীতে সেই রিপোর্টটা লিখি, সেটা পাবলিশ করি। এই হচ্ছে আমাদের নিউজ রিপোর্টিং। এখন রিপোর্ট লেখি, সেই রিপোর্ট কিভাবে আমরা লিখি? এখন মানুষের তো সময়ের একটা দাম আছে। যখন কোনো রিপোর্ট দেখি, প্রথমে আমরা কি দেখি, যদি শিরোনাম আমাদের হয় তাহলে আমরা পরবর্তীতে যাই যে পড়বো কি পড়বো না। লেখার ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার আছে, কি সেটাকে আমরা বলি ইনভার্টেড পিরামিড বা উল্টা পিরামিড কাঠামো। অবশ্যই হয়তো পিরামিড চিনেন, যেটা মিশর, সেই পিরামিডটা কিন্তু ত্রিভুজ আকৃতি। এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ছবি, যেখানে আমরা ক্ষেত্রে প্রথমত আমরা সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি যাতে মানুষ প্রথমেই জানতে পারে যে আসলে ঘটনাটা কি। বলতেছি আমরা মোস্ট নিউজ অর্থ ইনফরমেশন। এখন এই মোস্ট নিউজ অর্থ ইনফরমেশন আসলে কি? যেমন ধরেন, আমরা যখন একটা ঘটনা শুনি তখন আমরা প্রথমে কি জিজ্ঞাসা করি যে কে করেছে, কি করেছে, কেন করেছে, করেছে, কিভাবে করেছে। এই 5 প্রশ্ন, এই 5টা প্রশ্নকে আমরা বলতেছি এবং লাস্টে হচ্ছে হাউ। এই কেন করেছে এটাকে আমরা বলতেছি এইচ। সাংবাদিকতা আমাদের মানে একবার বেসিক লেভেল এটাই জানানো হয় 5W1 ইজ কি। আপনারা যখন রিপোর্ট লিখবেন, যদি কখনো আপনারা সেই রিপোর্ট লেখার ক্ষেত্রে প্রথমেই আপনারা খেয়াল রাখবেন যে লেখার প্রথম দিকেই সবগুলো প্রশ্নের উত্তর থাকে। আমাদেরকে ওখানে যে আমরা 38 থেকে 40 শব্দের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো যাতে রিডার পায়, একজন পাঠক পায়, এটা হচ্ছে প্রথমে থাকে। এরপরে থাকে হচ্ছে ইম্পর্টেন্ট ডিটেইলস, মানে বডি, সেই যে আপনি পড়তেছেন সেই সংবাদটার পরবর্তীতে কি, আপনি তো 5টা কোশ্চেন পেয়ে গেলেন, 6টা কোশ্চেন অ্যাকচুয়ালি। তারপরে আপনি কি চাবেন, এটার বডি, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, মানে পূর্বে কি হয়েছিল, এটা প্রেক্ষাপট ছিল কিনা। এই হচ্ছে আমাদের নিউজ লেখা। এখন আমি আসি ইকোনমিক জার্নালিজম ওভারভিউতে। অর্থনৈতিক সাংবাদিকতা কি? এখানে যদি সংজ্ঞাটা পড়ি, ইকোনমিক জার্নালিজম ইজ আ টার্ম ইউজড টু ডেসক্রাইব রিপোর্ট that follows any news that impacts the economy of community or country. ইকোনমি সাংবাদিকতা বা অর্থনৈতিক সাংবাদিকতা বা ব্যবসায়িক সাংবাদিকতা যে আপনি বলে থাকেন, এটা মূলত একটা দেশের অর্থনীতির, সেই অর্থনীতির মধ্যে কি থাকে। আপনি সকালবেলা বাজারে যাওয়ার পর খালি ডিম কিনা থেকে শুরু সবকিছুই অর্থনীতির। এখন আপনারা সবাই জানেন ডিমের দাম অনেক বেশি, ব্রয়লার মুরগির দাম অনেক বেশি। এই বেশি কেন হয়েছে, এই বেশি আমার পিছনে কারা দায়ী, এই বেশি কি কখনো কমবে, তাকে কমবে, ডিম কিনতে পারবে? এই সকল যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা খুঁজে বের করে থাকি। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আমাদের যাইতে হয় এই আড়তদারের কাছে বা যে বিক্রেতা আছে তার কাছে, সাধারণ যে ক্রেতা তার কাছে, সকলের কথাগুলো শুনি, শুনে সেটা আমরা হিসেবে লিখি। এখন আমি ডিমের উদাহরণ দিলাম, জায়গা। সরি ভাই, আপনার স্লাইড কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্লিজ দেখতেন।
দেখাই যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে হোম পেজের মধ্যে আছে, ফ্রন্ট পেজে আছে। সরি, আমি তো চেক করে দেখাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না কেন বলতে পারছি না। এখন হচ্ছে? হ্যালো, জি ভাই, এখনো দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, এখন দেখা না যাচ্ছে। এখনো তো দেখা যাচ্ছে না। জি, দেখতেছি না। আপনার স্ক্রিন শেয়ার এখনো লোড হয়নি। জি, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় আমাকে কাইন্ডলি একটু বলবেন। আমি বলছিলাম ইকোনমিক বিজনেস জার্নালিজম। তা এই ক্ষেত্রে আমি বললাম যে আপনি ডিম কিনা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে যত ধরনের পণ্য ব্যবহার করে থাকেন, সেই পণ্যগুলোর ইম্পোর্ট হয়, কিছু পণ্য দেশীয় উৎপাদন হয়, এই সব আমরা কাজ করি। এটা আসলে এভাবে আমি একটা দুটো উদাহরণ দিয়ে যদি আপনাদের বলতে থাকি, এটা সারা রাত সবকিছুই আসলে আপনার অর্থনীতির অংশ। এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করি। এক্ষেত্রে আমরা মূলত ইকোনমিক ইস্যু, সেগুলোর পর সেগুলোর বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কি হইতে পারে সেগুলোর বিষয়ে আমরা কাজ করে থাকি। এখন আমি বলছি, বর্তমানে এই সারা বৈশ্বিক প্রেক্ষাপটে এই সাংবাদিকতার আসলে গুরুত্ব এটা আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে সাংবাদিকতার গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। আসলে বাংলাদেশে বর্তমানে যদি আমি বলি যে সেটার পাশাপাশি বর্তমানে সবচেয়ে প্রধান ইস্যুটা কি, আমাদের ব্যাংক, আপনারা হয়তো নিউজ দেখে থাকবেন যে ব্যাংকিং সেক্টরে লুটপাট হয়েছে, গত 15 বছরে দুর্নীতি হয়েছে, অনেক ধরনের সমস্যা। এখন ব্যাংকিং সেক্টরের সমস্যা কিন্তু শুধু ব্যাংকিং সেক্টর সাথে আরো অনেক কিছু জড়িত। যেমন একজন ক্রেতা যখন যায় তখন সে গত 5 বছর আগের দাম এখন বর্তমানের দাম এর মধ্যে অনেক পার্থক্য থাকে। 5 বছর আগে একটা বন্ডটির দাম ছিল 5 টাকা কি 6 টাকা, সেটা এখন 20 টাকা। এই যে এত এর প্রথম কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। এই যে মুদ্রাস্ফীতি সেটা কেন হয়? এই যে ব্যাংক যে এত পরিমাণ যে টাকা ছাপাইছে, এই ছাপানো বা লুট হওয়ার কারণে বাজারে ইনফ্লেশন হয়েছে। তো এই ইনফ্লেশন কিন্তু আবার ডলারের রেটের সাথে কানেক্টেড। আপনারা শুনবেন যে ডলারের রেট ছিল 2020 সালে মাত্র 84 টাকা, যেটা বর্তমানে 130 টাকা মাস্টার উঠছে। এই অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে এই ক্ষেত্রে যারা সাংবাদিকতা করে থাকেন তারা এই সকল সমস্যাগুলো সমাধানে কাজগুলো করে থাকেন এবং এই যাতে এটা আরো ইফেক্টিভ ওয়েতে মানুষকে জানানো যায় সেই জন্য তারা কাজ করে থাকেন, যার কারণে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। আমরা কই থেকে তথ্যগুলো পাই? আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যগুলোর পাওয়ার সোর্স গুলা কি কি। এখানে আমি কিছু সোর্স দেখাইছি যে কি সোর্সেস এন্ড রিসোর্সেস, আমরা কোথা থেকে তথ্যগুলো পাই। এই যে আমি বললাম যে ডলারের চেয়ে 84 টাকা, এই তথ্যটা আমি কোথায় পাইছি? এটা বাংলাদেশ ব্যাংকের থেকে আমি পাইছি। তার মনিটারি পলিসিতে এই তথ্যগুলো দিয়ে থাকে যে বর্তমান ডলার রেট কত, বা ডলার রেটটা যদি বাড়ে সরকার কি পদক্ষেপ নেয়। যেমন আপনারা শুনবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে ফাইন্যান্স সে ডলার রেটটা কমানোর জন্য বলছে এবং ইনফ্লেশন কমানোর এবং সেটা কমিটিও গঠন করছে। এই জন্য এই যে তথ্যগুলো আমরা পাই, ফলো করি, এরা কি বলে, কেন বলে, কি পলিসি নেয়, এছাড়া বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি, ইআর এবং আইআরডি এই সকল জায়গাতে তথ্যগুলো নিয়ে থাকি। পাশাপাশি বিবিএস কি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সংখ্যান, অথবা বিআইডিএস, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এই সকল জায়গা থেকে আমরা তথ্যগুলো পেয়ে থাকি, যেগুলো আমরা পরবর্তীতে আমাদের রিপোর্টে করি। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের রিপোর্টের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হয়। সেই তথ্যটা যাতে বস্তুনিষ্ঠ হয় এবং সেটার সোর্স, এই সোর্স উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত তথ্যই দিয়ে থাকেন সে তথ্যের কোনো দাম নাই বা কোনো ভ্যালু নাই। এর পাশাপাশি আমরা বিভিন্ন একাডেমিক এই ইকোনমি কোন দিক যাচ্ছে, এটা কিভাবে আরো উন্নতি করবে, এই ইকোনমির সমস্যাগুলা কি কি, এর সমাধানের উপায়গুলা কি কি, সরকারকে
dialogue, এটা নিয়ে থাকি, যারা মূলত বলে থাকে যে একটা দেশের অর্থনীতি এগুলা করলে ভালো হবে বা এই কাজগুলো করা উচিত না, এই তারা মূলত সরকারের পলিসি লেভেলে তারা ইনফ্লুয়েন্স করে। এখন আমি আসি এরিয়া কি বিজনেস ক্ষেত্রে আমরা কোন ধরনের কাজগুলো করে থাকি। এখন আমরা যেই সেক্টরে কাজগুলো করি বিভিন্ন এরিয়া ভাগ করি আমরা, যেমন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। একটা হচ্ছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, মানে সাপ্লাই, এই মানি সাপ্লাই গুলো নিয়ে যেই সেক্টরটা কাজ করে সেটাকে আমরা বলতেছি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং সেক্টর। এক্ষেত্রে কাজ করে মনিটারি পলিসি, ব্যাংকিং রেগুলেশন, ফিনটেক ইনোভেশন, আছে ট্রেড এন্ড কমার্স। যেমন আপনি যে ফেয়ার এন্ড লাভলি ক্রিমটা ব্যবহার করেন, সেই ফেয়ার এন্ড লাভলি ক্রিম কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না, সেটা কিন্তু ইম্পোর্ট করতে হয়। মোবাইল দিয়ে এই মুহূর্তে আমার ক্লাসটা করতেছেন, সেই পণ্যগুলো কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না, এই পণ্যগুলো আমাদের ইম্পোর্ট করতে হয়। এই ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসাটা, এটা কিন্তু খুব ছোট একটা ব্যবসা না, ব্যবসা, কয়েকশো বিলিয়ন ডলারের ব্যবসা। আপনারা শুনে থাকবেন যে খুবই কমন, কারণ আমাদের দেশের 80% রেমিটেন্স বলি বা ডলার বলি সেটা এই সকল আরএমজির হাট থেকে। এই খাতগুলো কি, যেমন রেডিমেড গার্মেন্টস। আমাদের রেডিমেড গার্মেন্টস হচ্ছে আমাদের প্রায় 84% আমাদের এক্সপোর্টের প্রধান মাধ্যম। এই যে এক্সপোর্ট, অথবা তাহলে আমরা ইম্পোর্ট করি কি, এই যে সামগ্রী এগুলো আমরা ইম্পোর্ট করি, তাই এক্সপোর্ট ইম্পোর্টের কমার্সের মধ্যে পড়ে, ইন্টারন্যাশনাল ট্রেড, ই কমার্স, রিটেল, এইসব। এরপর আসে স্টক মার্কেট। আপনারা শুনে থাকবেন যে সাকিব আল হাসান স্টক মার্কেটে খুবই ইয়ে করছে, সে হচ্ছে বা স্টক মার্কেটে একটা এদিক ওদিক করছে, আপনারা শুনছেন হয়তো নিউজটা। এই স্টক মার্কেট খেলাটা কি, এই স্টক মার্কেটে আপনি সাধারণ ক্রেতা হিসেবে ওখানে ইনভেস্ট করতে পারেন, এবং এই স্টকের দাম যদি উপর নিচ হয় তার উপর নির্ভর করে লাভজনক হবে নাকি লোকসান হবে। যেমন আপনারা শুনবেন 2009 সালে যে স্টক মার্কেট ছিল বা ডিপ্রেশন হয়েছিল, এই ডিপ্রেশনটা কেন হয়েছিল? তখন বিপুল পরিমাণে কোম্পানি তাদের ওই ইনভেস্টমেন্ট গুলা, সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট গুলা তারা খেয়ে ফেলছে। এটা হচ্ছে স্টক মার্কেট, আপনারা শুনছেন এই আমাদের সাংবাদিকতা করার ক্ষেত্রে। এরপরে আমি আসি হচ্ছে আরো কিছু এরিয়া, যেমন এনার্জি এন্ড পাওয়ার। এখন আমরা বলবেন যে পাওয়ার কি কানেক্টেড। আপনি কি জেনে অবাক হবেন যে আপনাদের জীবনে প্রতিটা জায়গায় এনার্জি এন্ড পাওয়ার। এই যে ডিমের দাম এখন বেশি, ডিমের দাম কেন বেশি? আপনারা নিশ্চয়ই জানেন যে এক মাস আগে আমাদের দক্ষিণবঙ্গে বন্যা হয়েছিল, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার, ওইসব এরিয়াতে। এখন আবার আজকে দেখলাম শেরপুরের অবস্থা খুবই খারাপ। এই যে এই সমস্যাগুলো হলো কারণে কি, আমাদের ট্রান্সপোর্টেশনের সমস্যা হয়েছে। এখন ট্রান্সপোর্টেশন ওই জায়গার যে মালা, মানে যে সকল পণ্য আছে সেগুলো কিন্তু ঢাকায় আসতে পারতেছে না, অথবা ঢাকায় আসতে পারতেছে না। তো এই সকল পণ্য যদি মানে আসতে না পারে তাহলে কি একটি পণ্য যে আনে, এটা কিভাবে আনে? ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আনে। এই ট্রান্সপোর্টেশনে কি লাগে? অয়েল লাগে, মানে আপনি লাগে। এখন এই যে পেট্রোল ডিজেলের দাম যদি বাইরে যায় তাহলে কি আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাবে, যার কারণে কি আপনি পণ্য যখন আনবেন তখন সেই পণ্যের দাম তখন বেড়ে যাবে। ধরেন 5,000 টাকায় আপনি ফেনী থেকে এই জন্য এনার্জি এন্ড পাওয়ার খুবই কানেক্টেড। অথবা আপনি যখন ইন্ডাস্ট্রি, ওকে, তো এই সকল তেল গ্যাসের দাম যখন বাড়ে তখন কি হয়? ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যায়, যার কারণে কি হয়? প্রোডাক্টের দাম বেড়ে যায়। তো যদি ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টের দাম বাড়ে, সে আলটিমেটলি আমরা যারা সাধারণ কাস্টমার আছি আমাদের ক্ষেত্রে প্রোডাক্টের দামটা একবারে কি ইফেক্টটা পড়ে। এই জন্য এনার্জি এন্ড পাওয়ার খুবই রিলেটেড এটার সাথে। এরপর এতক্ষণ তো আমি আপনাদের ডিমের উদাহরণ দিলাম। এই কমোডিটি মার্কেট হচ্ছে এই ডিমের আওতায় পড়ে। ডিমের দাম, মুরগির দাম, যেমন আমি দেখলাম যে গতকালকে 280 টাকা হচ্ছে সিমের কেজি। এখন আপনি বলতে পারেন সিম তো সিজনাল ফুড, কিন্তু সিম এর পাশাপাশি এখন মরিচের দাম অনেক বেশি। তো এই সকল যে দামগুলো কম বেশি হয় এগুলো নিয়ে কাজ করে কমোডিটি মার্কেট। এরকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যেমন আমি আপনাদের আরএমজির কথা বলছি, গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। তা বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সবচেয়ে বড় আমাদের মূলত এক্সপোর্টের একটা সবচেয়ে বড় সেক্টর। এর পাশাপাশি আরো আছে আমাদের রেমিটেন্স, এর পাশাপাশি আরো ম্যানুফ্যাকচারিং, যেমন জুট। জুট কিন্তু আমাদের অনেক আগে অনেক বেশি পরিমাণে ডলার নিয়ে আসতো, কিন্তু এখন জুটের অবস্থা খুবই খারাপ।
এখন মূলত আমরা রেমিটেন্সের আমাদের ডলারের জন্য নির্ভর করে থাকি আরএমজির উপর। এরপর আছে ইন্স্যুরেন্স। আপনারা নিশ্চয়ই গাড়ির ইন্স্যুরেন্স বা বাড়ির ইন্স্যুরেন্সের নাম শুনে থাকবেন। তাই ইন্স্যুরেন্স সেক্টরটা হচ্ছে আমাদের আরেকটা সেক্টর। আমি ট্রান্সপোর্টেশন লজিস্টিক্সের কথা একটু আগেই বলছি। এছাড়া আরো আছে টেকনোলজি, রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার ইকোনমিক্স। হেলথ কেয়ার অনেক বড়, যেমন বেক্সিমকো। আপনারা বেক্সিমকো কিভাবে চিনেন? বেক্সিমকো কিন্তু আমরা ওষুধের মাধ্যমে চিনি। সালমান এফ রহমানের বেক্সিমকো কোম্পানি ওষুধের পাশাপাশি আরো অনেকগুলো বিজনেস করে থাকে। তাই হেলথ কেয়ার অনেক বড় একটা বিজনেস। আপনারা যে স্কয়ার বলেন বা ল্যাবএইড বলেন, এই সকল যে বিষয় হসপিটালগুলো আছে, এখানে কিন্তু অনেক বড় ব্যবসা। এরকম আরো যত ধরনের সেক্টরগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এখন আমি আসি কিভাবে ইকোনমিক নিউজ লিখতে হয়। প্রথমত আমরা ইকোনমিক নিউজ লেখার ক্ষেত্রে কিছু বিষয় আমি আপনাদের বেসিক ধারণা দিই। সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করে থাকে যে বিজনেস সাংবাদিকতা মূলত ডাটা নিয়ে কাজ করে। আসলে ডাটা নিয়ে কাজ করে, কারণ ডাটাই আমাদের প্রধান উপাদান। আমরা যখন একটা তথ্য উপাত্ত আমরা প্রমাণ করবো, সেটা ডাটার মাধ্যমে আমরা প্রমাণ করি যে হ্যাঁ, ডলারের দাম 2020 সালে ছিল 84 টাকা, সেটা এখন 120 টাকা বা 130 টাকা। এই যে আমরা বলতেছি ডলারের দাম বৃদ্ধি পাইছে, এটা কিন্তু ডাটা নির্ভর। এখন অনেকের কাছে এটা অনেক বোরিং লাগতে পারে যে হ্যাঁ ডাটা, তারপরে অনেক ধরনের জার্গন। যেমন আমি ইতিমধ্যে আমরা এমন অনেক কথাগুলো বলছি যারা আসলে আমার কথা এই সকল জার্গনগুলোর সাথে ইউজুয়াল না, বা যারা এই সম্পর্কে জানে না, তারা হয়তো কিছুই বুঝতে পারে নাই। তা আমি চেষ্টা করতেছি যে যতটুকু বোঝানো যায়। আপনারা যদি কিছু না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করবেন অবশ্যই। তাই আমাদের এই সকল ক্ষেত্রে এই অ্যানালজি গুলা বা এই কঠিন শব্দগুলোকে সহজ করে লিখতে হয়, যাতে পাঠকরা পারে। বোঝানোর জন্যই আমরা সেগুলো সহজ করে লেখার চেষ্টা করি। তবে কিছু কিছু সময় আমরা চেষ্টা করেও কোনো লাভ হয় না, কারণ ওই শব্দগুলোর বেশিরভাগ শব্দ ইংরেজি শব্দ, যেগুলোর বাংলা আসলে আমরা জানি না। এর পাশাপাশি আছে হচ্ছে আমাদের ডাটা এন্ড স্ট্যাটিস্টিক্স। আমি ডাটা নিয়ে একটু আগেই বলছি, যেমন জিডিপি ডাটা। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের জিডিপির বর্তমান সাইজ প্রায় $500 বিলিয়ন। তাই জিডিপির সাইজের উপর নির্ভর করে যে একটা দেশের ইকোনমির গ্রোথ কেমন হইতেছে। যেমন বর্তমানে আমাদের ইকোনমিক গ্রোথ গত বাজেটে 6%। গ্রোথটা আসলে কি? ইকোনমিক গ্রোথটা হচ্ছে যে একটা দেশের অর্থনীতি কতটা বাড়তেছে। যেমন আমাদেরকে বলা হয় ইমার্জিং ইকোনমি বা এলডিসি। এই শব্দগুলো আপনারা হয়তো শুনছেন, যারা নিউজ পেপার রেগুলার পড়েন তারা হয়তো জানেন যে এলডিসি কি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। আমাদেরকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ, কিন্তু এখন আমরা তৃতীয় বিশ্বের দেশ না, এখন হচ্ছে আমরা ইমার্জিং ইকোনমি। আমাদের প্রচুর জনসংখ্যা, এই জনসংখ্যার কারণে আমরা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতেছি, প্রচুর বড় হইতেছে ইকোনমি। আমাদের ইকোনমিক সাইজ ছিল $200 বিলিয়ন যখন এই 2009 সালেই সরকার ক্ষমতায় আসে, সেটা এখন হয়েছে $500 বিলিয়ন। এভাবে ইকোনমিক বাড়তেছে, এই বাড়াটাকে বলা হয় ইকোনমিক গ্রোথ। এরকম আছে ইনফ্লেশন, যেটা আমি বললাম একটু আগে, যে বন্ডের দাম ছিল 5 টাকা 6 টাকা, সেটা দাম এখন 20 টাকা হয়ে গেছে। এর পাশাপাশি আছে আনএমপ্লয়মেন্ট। যেমন আপনারা শুনবেন, প্রায় শুনে থাকবেন যে হ্যাঁ, বর্তমানে প্রচুর গ্রাজুয়েট, কিন্তু সেই অনুযায়ী তারা জব পাইতেছে না। তো এই যে বেকারত্ব, এই বেকারত্ব আমাদের একটা দেশের অর্থনীতির কোন দিকে যাচ্ছে সেটার ইন্ডিকেটর। এর পাশাপাশি আছে আমাদের বিভিন্ন গ্রাফিক্যাল চার্ট এন্ড গ্রাফিক্স। যেমন আপনারা দেখবেন যে হ্যাঁ, আমরা বলতেছি যে হ্যাঁ ডলারের দাম বাড়তেছে, আগে এত ছিল এত এখন হয়েছে, এই যে একটা চার্ট দেখানো হয়। বা আপনারা ছোটবেলায় যে গ্রাফস এন্ড চার্ট করছিলেন ইংলিশে, সেই গ্রাফস এন্ড চার্ট দিয়ে আমরা বুঝাই যে আসলে কি হইতেছে, বাড়তেছে শেয়ার মার্কেটের কি অবস্থা, এখন কোন শেয়ারের দাম কত বেশি কম, এগুলো আমরা বিভিন্ন নিউজের ক্ষেত্রে পাঠ করি, গ্রাফ চার্ট দিয়ে দেখাই। আমরা আসি হচ্ছে ব্যালেন্সিং টেকনিক্যাল উইথ রিডাবিলিটি। আমি আপনাকে আগে যে হ্যাঁ, আমরা যে কথাগুলো অনেক ক্ষেত্রেই পাঠকরা বুঝে না। এই যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যে টার্মগুলো আছে সেগুলোকে একটু সহজ মানুষকে বলা। ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স করে। আমি আসি ইকোনমিক নিউজ অ্যানালাইসিস। আমি আপনাকে বললাম যে হ্যাঁ, ডলার 84 টাকা ছিল, এখন 20 টাকা। বা স্বর্ণের দাম ছিল 60,000 টাকা ভরি, যেটার দাম এখন 1,30,000 টাকা ভরি। এই যে স্বর্ণের দাম বাড়া বা ডলারের কমা, এই জিনিসগুলো ইন্ডিকেটর যে হ্যাঁ, ডলারের দাম যদি কমে তাহলে আমাদের দেশে কি হবে, আমাদের দেশে তখন কম হবে। যখন ডলারের দাম বাড়বে, ইনফ্লেশন বেশি হবে, টাকা বেশি আসবে, যার কারণে দাম বাড়বে। এই যে বিষয়গুলো কানেক্টেড। তাই একটা বেসিক, যারা অর্থনীতি স্টুডেন্ট এখানে থেকে থাকেন, আপনারা জানবেন যে সাপ্লাই একটা বিষয় থাকে। যখন সাপ্লাই বাড়ে তখন কি হয়, ডিমান্ড অটোমেটিক যায়। আবার যখন ডিমান্ড বাড়ে তখন কি হয়, সাপ্লাই কমে যায়। এটা ব্যালেন্স, সাপ্লাই ডিমান্ডের উপর থাকে, এই ব্যালেন্সের উপর নির্ভর করে দাম কমবে নাকি বাড়বে। এরকম আছে আপনার কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যে একটা মানুষ কত একটা পণ্য কিনতে পারবে, এটাকে বলা হয় একটা বাস্কেট। যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় কি, ডাল, তেল, এই সকল পণ্যের বাস্কেট থাকে। এই বাস্কেটের উপর প্রাইসটা কি হবে, একটা মানুষের জন্য প্রতিদিন কি পরিমাণ টাকা লাগবে, এরকম কিছু ইন্ডিকেটর থাকে আমাদের। এই দ্বারা আমরা নিউজে বলি যে হ্যাঁ, এই ইন্ডিকেটর
বাড়লে ভালো অথবা কমলে ভালো। এরকম আছে কনজিউমার কনফিডেন্স ইন্ডেক্স, মানুষের কতটুকু কনফিডেন্স আছে পণ্য কেনার ক্ষেত্রে। তাহলে আমি 30-35 মিনিটের মধ্যে হয়তো সবকিছু আপনাদের বুঝতে সক্ষম হবো না, তো যতটুকু আমি চেষ্টা করতে যতটুকু পারা যায়। এরপরে আমরা অ্যানালাইসিস করে থাকি যে হ্যাঁ এখন কি চলতেছে, এখনকার ট্রেন্ড যেমন বর্তমানে চলতেছে রিফর্মের ট্রেন্ড। সব ক্ষেত্রে আমরা চাইতেছি বা সংস্কার হোক, ব্যাংকিং সেক্টর সংস্কার হোক, ফাইন্যান্স সংস্কার হোক, আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসুক। তো এই সকল আমরা ট্রেন্ড অ্যানালাইসিস হিসেবে কভার করে থাকি। রেগুলার নিউজ পেপার পড়ে থাকবেন, তারা হয়তো অনেক আমি কি বলতেছি ট্রেন্ড অ্যানালাইসিস মানে। এরপর আমরা কথাবার্তা বলি এক্সপার্টদের সাথে, তো হইতে পারে ঢাকা কোনো ইউনিভার্সিটি প্রফেসর, ইকোনমিক্স প্রফেসর অথবা কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রফেসর, তারা সাথে আমরা কথাবার্তা বলি। এই তথ্যটা যদি না বুঝি তাহলে প্রশ্ন করি যে হ্যাঁ একটু বুঝিয়ে দেন, এক্সপার্ট থাকে কিছু, প্রথমে আমরা ওই ইনসাইট গুলো নেই। এরপর আমরা আসি আন্ডারস্ট্যান্ডিং। আমরা মূলত যারা সাংবাদিক আসি বা কোনো একটা কন্টেন্ট পাইলে সেটা সরাসরি নিউজ হিসেবে ছাপাই দেই না, আমরা চেক করি, আমরা সেটা ভেরিফাই করি এবং শেষমেশ আমরা সেটা সঠিক কিনা, সেটা ক্রেডিবল কিনা, মানে উইকিপিডিয়া থেকে কখনো না, কারণ উইকিপিডিয়া হচ্ছে একটা সবাই এখানে লিখতে পারে। আমরা কখনো উইকিপিডিয়া থেকে তথ্য নিয়ে ধারণা নেই যে হ্যাঁ আছে, আমরা ধারণা নেই, বাট কখনো সেটা ইউজ করি না। এজন্য আমরা থেকে ইনফরমেশন গুলো নিয়ে থাকি, রিসার্চ করি বা গবেষণা করে থাকি। এর পরবর্তীতে আসে নলেজ বেসড ইকোনমি। যখন আমরা কোনো একটা বিষয়ে না বুঝি তখন আমরা সেটার গভীরে যাই, গভীরে গিয়ে সেটা আমরা চেষ্টা করি পাঠকরা বুঝতে পারে। ধরেন আমি যদি আপনাদের উদাহরণ যে বাংলাদেশ ব্যাংকের যে 6 মাস মনিটারি পলিসি দেয়, আসলে কি পলিসি মানে হচ্ছে যে একটা দেশের অর্থনীতি, যেমন ইনফ্লেশন বলেন বা গ্রোথ বলেন, এই সকল বিষয়ে ব্যালেন্স থাকা লাগে। যেমন চাইলেই অনেক পাইতে পারবে না। এখন আপনাদের আচ্ছা আমাদের ডলার নাই, এখন আমরা ছাপাই দিই, তাহলে তো আমাদের হয় না। কারণ আপনি টাকা ছাপাবেন তত কি হবে, মার্কেটে টাকা সাপ্লাই বেড়ে যাবে, সাপ্লাই বাড়লে কি হবে, সবার টাকা যাবে, তখন কি হবে, একটা জিনিস আপনি 10 টাকাতে কিনবেন সেটা এখন আপনি 1 টাকায় কিনবেন। এই জন্যই চাইলেই ব্যাংক সহজে টাকা ছাপাইতে পারে না। আপনারা নিউজ দেখে থাকবেন যে হ্যাঁ গত 5 বছরে ব্যাংক প্রায় 1 লক্ষ টাকা এই ছাপাইছে। এটা কেন হচ্ছে? কারণ এই টাকা ছাপানোটা ঠিক না। টাকা ছাপাইলে কি হবে, ইকোনমি করবে। থিওরি থাকে, কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে, নিয়ে আমরা কাজ করি। যে শুনবেন যে হ্যাঁ গত আমলে আইএমএফ 4.7 বিলিয়ন ডলার আমরা লোন নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? কারণ ডলারের অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের রিজার্ভের অবস্থা খুবই ছিল রিজার্ভ, তো সেটা আমাদের সাপোর্ট নেওয়া লাগছিল আইএমএফ থেকে। এরকম আইএমএফ রানিং ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিনিধি দল ছিল কদিন আগে, তারা একটা অ্যানালাইসিস করছে যে বাংলাদেশের অর্থনীতি কি অবস্থা। আপনি যদি খবর জেনে থাকেন, আইএমএফ আবার আমাদের বলছে যে প্রায় 3 বিলিয়ন ডলার এই ডলার দিবে কেন, আমাদের অর্থনীতিটা যাতে স্টেবল থাকে এই জন্য। এরপর আসি স্টেইং আপডেট উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট। যেমন ইকোনমি প্রতিদিন হয়, যেমন আপনারা দেখবেন যে গতকালকে বড়কের দাম ছিল ধরেন 160 টাকা, সেটা দাম 200 টাকা হয়ে গেছে। কেন এর কারণগুলো বের করে থাকি। প্রতিনিয়ত আমাদের আপডেট থাকা লাগে। আপনারা দেখবে এখন তো আধুনিক যুগ, এখন জেনারেশন জি, সবাই ফেসবুক ব্যবহার করেন, ইনস্ট্যান্ট নিউজ পান। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ সকালবেলা পত্রিকা পড়তো, পত্রিকা পড়ে সে দিত যে হ্যাঁ বাজারের লিস্টটা দাম দেখতো এবং তারা বাজারে, তখন তারা আপডেট দিত। কিন্তু এখন আপডেট জানতে পারি। যেমন আমাদের জাগো নিউজ কি করে, জাগো নিউজ প্রতি সময়ের পর ইনস্ট্যান্ট আপলোড করে। এর মাধ্যমে তারা রিডারদেরকে কনসার্ন করে যে হ্যাঁ রিডাররা যাতে জানে এখন কি চলতেছে বর্তমানে। এখন আসি একটা বিষয়, সেটা হচ্ছে জিওপলিটিক্স ইকোনমি জার্নালিজম। এখন আপনি বলেন যে আপনারা সবাই জানেন যে এখন বাংলাদেশের একটা সম্পর্কের মধ্যে টানাটানি চলতেছে, ইন্ডিয়া থেকে আমরা, এটা আসলে এখনো আকার ধারণ করছে, কিন্তু সরকারের আমলে এটা ছিল। যেমন আমরা পেঁয়াজ আমদানির ক্ষেত্রে তারা আমাদেরকে নিষেধাজ্ঞা দিত, অথবা গরু আমদানির ক্ষেত্রে তারা বলতো যে হ্যাঁ ভারতীয় এই সেই, আমরা শুনছেন। এই জিওপলিটিক্সের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা। যেমন আপনারা যদি জানেন যে আমাদের যে দক্ষিণ বঙ্গোপসাগর আছে, দক্ষিণে বঙ্গোপসাগরে কিন্তু চায়না তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, আবার এই বঙ্গোপসাগরই চেষ্টা করে তার আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে। এখন তারা কেন করে? কারণ আধিপত্য বিস্তারের মাধ্যমে অর্থনীতি কন্ট্রোল করা যায়। এটাই এখন আলোচনা করব কিভাবে এটার ইম্প্যাক্ট হবে। যেমন আপনারা শুনবেন যে চায়না চায় যে বিআরআই হচ্ছে একটা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট। এই বিআরআই প্রজেক্টের মাধ্যমে চায়না চায় যে তাদের সমুদ্র যাতে না করা লাগে, তারা যাতে খুব সহজেই
রাস্তার ব্যবহার করে পণ্য ডেলিভারি করতে পারে চায়না থেকে ইউরোপ পর্যন্ত। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তো একটা ইকোনমিক এটা একটা লক্ষ্য আছে। প্রতিটা কান্ট্রি এরকম ইকোনমিক কিছু কোলাবোরেশন থাকে। যেমন আপনারা যদি শুনে ইউরোপীয় ইউনিয়ন, তার কিন্তু 28 বা 27টা দেশ এখন ব্রেক্সিট হওয়ার পরে বের হওয়ার পর 27টা দেশ কিন্তু তারা নিজেদের মধ্যে একটা কানেকশন বিল্ড করছে, যার তারা ইকোনমিক বেনিফিশিয়ারি হয়। এরকম আমাদের আছে G7, G20। G7 হচ্ছে আপনার ইস্ট এশিয়ার যে কান্ট্রি আছে, আপনার এশিয়া, জাপান, এরা একটা গ্রুপ আছে। আবার G20 আছে, যেমন ধরেন G20-তে আপনার পাশাপাশি রাশিয়া, ইন্ডিয়া, বড় বড় ইকোনমি গুলো আছে, ব্রাজিল, তারা হচ্ছে G20 মেম্বার। এরকম জিওপলিটিক্যাল কিছু থাকে, ইন্টারন্যাশনাল থাকে, যেগুলো অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। এখন এই দেখেন যে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময়, রাশিয়া ইউক্রেন ওয়ার কারণে কিন্তু আমাদের যে সারা বিশ্বের সাপ্লাই চেইন, একে বলা হয় গ্লোবাল সাপ্লাই চেইন, গ্লোবাল সাপ্লাই চেইন কিন্তু সমস্যার মধ্যে পড়ছিল। ওই সময় কিন্তু রাশিয়া হচ্ছে আপনার, ইউক্রেন হচ্ছে আপনার বলা হয় যে পৃথিবীর 70% আটা উৎপাদন করে রাশিয়া ইউক্রেন। এখন ওই সময় কিন্তু আটার ক্রাইসিস দেখা দিল, কারণ ওই জায়গায় যুদ্ধের কারণে কি হইলো, ওই আটা তারা এক্সপোর্ট করতে পারে নাই, নষ্ট হয়েছে, জায়গায় তারা আটকায় ছিল। সারা বিশ্বে কি আটার দাম বাড়ছে। এই যে আমি আপনাদের 70 কথা বলছিলাম, 6 টাকার রুটি 20 টাকা হয়েছে, কেন হয়েছে? ওই যে আটার সাপ্লাই কম। আমাদের কি আমরা আটা উৎপাদন করতে পারি না, আটা আমাদের ইম্পোর্ট করতে হয়। তাহলে এই যে সারা বিশ্বে বৈশ্বিক যে যুদ্ধ হইতেছে এখন, যেমন যে ইসরায়েল এবং হামাসের মধ্যকার যে একটা রেষারেষি, বা হিজবুল্লাহ, ইরান, এই যে মধ্য আরবের মধ্যে যে একটা ঝামেলা, এগুলো তো বৈশ্বিক অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, মারাত্মক প্রভাব ফেলে যদি আমি বলি। এরপর আমরা রিজিওনাল ডাইনামিক্স, যেমন আপনারা সবাই সার্ক নাম জানেন, ছোটবেলা শুনছি সার্ক। সার্ক কি? সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটার উদ্দেশ্য ছিল যে আমাদের যারা দক্ষিণ এশিয়ার দেশগুলো, আগে ছিল 7টা, এখন হচ্ছে 8টা, আফগানিস্তানের সাথে 8টা হয়েছে। এই 8টা দেশের মধ্যে ইকোনমি একটা কোঅপারেশন থাকে, তারা যাতে বিনা বাধায় তাদের পণ্য আমদানি করতে পারে। কিন্তু এটাকে ফেল করছে, কিন্তু এখন আগের মতো নেই। পিছনেও কাজ করছে রাজনীতি। সার্ক তো তৈরি করছিল জিয়াউর রহমান, এবং সেটা পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যখন গত সরকার ক্ষমতায় ছিল, তখন তারা তাকে একবারে ভ্যানিশ করে ফেলছিল। তাই এই ধরনের রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমেও আপনার ইকোনমিক ডাইনামিক আলোচনা করা, এগুলো আমরা কাজ করে থাকি। এরপর আছে কমিউনিকেশন জার্নালিজম। আপনার সাথে তো কমিউনিকেশন মানে বুঝেন যে যোগাযোগ। যেমন আমি এখন আপনার সাথে পড়া করতে, আমি আপনাদের একটা ট্রেনিং করতেছি, এটা কমিউনিকেশন। এখানে আমি আপনার সাথে কথা বলতেছি, এখন যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। যখন আপনারাও বলবেন, যেমন হয়তো কিউএনএ হবে, কোশ্চেন আনসার সেশন, ওই সময় আপনারা বলবেন, আমি তখন রিপ্লাই দেবো। এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা আপনার কিভাবে কাজ করে সাংবাদিকতায়? যেমন আপনি যখন কারো ইন্টারভিউ করবেন, তখন প্রথমে আপনারা কি করবেন? ইন্টারভিউ করার ক্ষেত্রে আপনি কিছু প্রশ্ন রেডি করবেন। এই প্রশ্ন রেডি করার পরে আপনি সেই প্রশ্নের অ্যান্সার তাদের কাছ থেকে নেবেন। তো এই ক্ষেত্রে আপনার একটা হোমওয়ার্ক করা লাগে যে আপনি কি প্রশ্নটাকে করবেন। তো এই ইন্টারভিউ করার ক্ষেত্রে হোমওয়ার্ক করা লাগে। আবার যখন রিপোর্ট করতে যাবেন, তখন আপনাদের কিছু প্রিপারেশন দরকার হয়, যে সেই প্রিপারেশন নিয়ে, যেমন আমাদের কাজই প্রশ্ন। এখন সে যদি নিজে প্রিপারেশন না নেয় বা হোমওয়ার্ক না করে, তাহলে সে কি প্রশ্ন করবে? তো এই ধরনের ক্ষেত্রে মূলত কিছু কাজ করা লাগে, আপনার কিছু হোমওয়ার্ক করা লাগে, নিজেকে নিজে প্রশ্ন করা লাগে যে হ্যাঁ, মানুষ কি জানতে চায়, মানুষের চাওয়া পাওয়াটা কি, যে ডিমের দাম বাড়তেছে কেন বাড়ছে, প্রথম প্রশ্ন আসবে এইটা। তারপর প্রশ্ন আসবে যে এটা পিছনে কি সিন্ডিকেট কাজ করে, বা কাজ করে, কারা বাড়াতেছে ডিমের দাম, এটা সিন্ডিকেট ছাড়া অন্যান্য সাপ্লাই চেইনের জন্য হইতে পারে। এই প্রশ্নগুলো জানার আগ্রহ থাকে, সেগুলো আমরা মানুষকে জানাই। এরপর আছে ডাটা ভিজুয়ালাইজেশন এন্ড ইনফোগ্রাফিক, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ইনফোগ্রাফিক আসলে কি কাজ করে। যেমন আপনি হয়তো খুবই ব্যস্ত মানুষ, আপনার হয়তো পুরো নিউজটা পড়ার সময় নাই, আপনি জাস্ট দেখবেন যে হ্যাঁ, আগে ছিল 10 সালে ছিল এত, 24 সালে এত, এটা কি বাড়ছে না কমছে। এই যে আপনি গ্রাফ দেখে বুঝতে পারেন যে হ্যাঁ, এটা বাড়ছে বা এটা কমছে। তো এইটা গুরুত্বপূর্ণ আমাদের সাংবাদিকতা করার ক্ষেত্রে, ইকোনমি সাংবাদিকতা করার ক্ষেত্রে। এরপর আছে মাল্টিমিডিয়া স্টোরি। এখন মাল্টিমিডিয়ার যুগ, সবাই এখন, আগে পত্রিকার যুগ ছিল, সংবাদপত্র সবাই পড়তো, এখন আর মানুষ কেউ সংবাদপত্র পড়েন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা হয়তো ইউটিউব ভিডিও দেখে, অথবা ফেসবুক একটা রিলস দেখে, অথবা অন্য মাধ্যমে দেখে থাকে। এই যে অডিও ভিজুয়াল, এই অডিও ভিজুয়াল স্টোরি টেলিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটার মাধ্যমে আপনি মানুষকে সাথে একই সাথে মানুষকে বুঝতে পারেন কোন একটা সহজ বিষয় বা কোনো একটা কঠিন বিষয় আপনি বুঝতে পারেন অডিও ভিজুয়ালের মাধ্যমে। এখন আমি শেষের দিকে চলে আসছি। এখন যে চ্যালেঞ্জেস এন্ড ইথিক্স ইন ইকোনমিক জার্নালিজম, এই যে এখন আমি আলোচনা করলাম, এই সব ফেল করবে যদি আপনি আপনার ইথিক্স ঠিক না রাখেন, যদি আপনি বজায় না রাখেন। তো এই ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ হয়? প্রথমত, যারা ইকোনমিক সাংবাদিক, তারা অনেক ধরনের থাকে যে হ্যাঁ, এটা নিউজ করে দাও, তোমাকে এত টাকা দিব, অথবা আমার
করো, একটু এত টাকা দিব, এই ধরনের কিছু কনফ্লিক্ট থাকে। তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টাকে আপনাদের avoid করতে হবে। যারা যদি যদি কেউ লাইনে আসেন বা যদি কেউ এটা করেন, যেমন হইতে পারে যে আপনি একটা গিফট দিয়ে দিল। অনেক এরকম হয় যে হ্যাঁ, একটা কোম্পানি সে দুর্নীতি করছে, আপনি তার নিয়োগ পাইছেন, তখন তারা যোগাযোগ করে যে তোমাকে একটা আইফোন দিব, তোমাকে একটা ফ্ল্যাট দিব, তা তোমার এই নিউজটা করো না। কিন্তু ক্ষেত্রে কখনোই আপনি এই কাজটা করবেন না, তাহলে আপনি ইথিক্সের সাথে আপনি কনফ্লিক্ট ফেলবেন। এর হচ্ছে রিপোর্টিং অন মার্কেট সেনসিটিভ ইনফরমেশন। যেমন ধর আমি একটা উদাহরণ দেই যে একটা 21-22-এর দিকে যখন ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে, তখন হঠাৎ রপ্তানি বন্ধ করেছে কোনো ধরনের নোটিশ ছাড়াই। তখন সাংবাদিকরা কি করছে যে করে ফেলছে যে হুট করে পেঁয়াজের দাম হলো 500 টাকা। তো এই তো তখনও অনেক বাজারে পেঁয়াজের দাম বাড়ে নাই, বাট এই নিউজ করার পরেই 100 টাকা হুট করে বেড়ে গেছে। এই যে কিছু এই সংবাদের যে একটা গভীর গুরুত্ব, যে আপনার নিউজ এর কারণে কিছু হইতে পারে। তো এই জন্য সবসময় মার্কেটের উপর ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনাদের রাখতে হবে, যে আপনার কারণে যাতে মার্কেট কোনোভাবে ফ্ল্যাকচুয়েট না হয়। এর পাশে ফ্যাক্ট চেকিং আর মিস ইনফরমেশন, এটা হয়তো অনেকেই শুনে থাকবেন যে ফেক নিউজ ঘোরাফেরা করে বা প্রোপাগান্ডা। যেমন আজকে গরম খবর ছিল যে সেখানে ভারত থেকে পালায় গেছে বা দিছে। তো এই যে তথ্যগুলো কি আপনি শোনার পরেই শেষ করবেন, নাকি আপনি ক্রস চেক করবেন, নাকি ফ্যাক্ট চেক করবেন? এই ধরনের কিছু গুজব থাকে বা কিছু থাকে বা ভুয়া তথ্য থাকে, সেগুলো কি আমাদের কমব্যাট করতে হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কনক্লুশনের মাধ্যমে, কনক্লুশন হচ্ছে যে ইকোনমি সাংবাদিকতা আসলে অনেক ক্ষেত্রেই অনেক মনে করে থাকেন যেটা নাম্বার গেম। এরা কি কাজ করে, এরা জাস্ট কিছু তথ্য নেয়, সেগুলোকে তারা লেখে, অনেক গ্রাফস এন্ড চার্ট টাইপের। আসলে বিষয়টা সেরকম না। একজন ক্রাইম রিপোর্টার বা একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার যে ধরনের কাজগুলো করে, আমাদেরও কাজগুলো করতে হয়। আমরা কোনো এআই মেশিন বা কোনো ধরনের কোনো জাস্ট লিখে আমরা দিয়ে দেই না, আমাদেরকে অ্যানালাইসিস বা আমাদের নিউজের উপর বাজারে কি হবে, সেটা কি উপর হবে নাকি দিকে হবে। এই হচ্ছে আপনার ইকোনমি জার্নালিজমের ফিউচার ট্রেন্ড। আচ্ছা, এখন আসে ক্যারিয়ার অপরচুনিটি। এটা আপনাদের কি ধরনের ক্যারিয়ার আছে? মূলত সাংবাদিকতা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে এটা খুবই চমৎকার পেশা, এই ক্ষেত্রে সব ধরনের কাজগুলো করা যায় বা করা যায়, সরকারের একটা সিদ্ধান্ত রাখা যায়। তা এই ক্ষেত্রে যারা আগ্রহী তারা অবশ্যই এই লাইন, এই ক্ষেত্রে অনেক ধরনের এক্সপিরিয়েন্সের নতুন নতুন তথ্য জানতে পারবেন, অনেক নতুন এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করবেন। এই ক্ষেত্রে যারা আসতে চান তারা আসতে পারেন। অনেকে মনে করেন যে আচ্ছা, আমি সাংবাদিকতা বিভাগে আমি কি পারবো? আসলে বিষয়টা সে না। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনারা আসতে পারেন, এবং অবশ্যই আপনাকে প্রত্যেক পড়াশোনা করতে হবে। অনেকে মনে করে সাংবাদিকতা করলে খুব স্বাধীন থাকা যায়। হ্যাঁ, ঠিক আছে, আমাদেরও অনেক পড়াশোনা করতে হয়, আমাদের অনেক এই সকল বিষয়গুলোর মাধ্যমে আমরা কাজটা করে থাকি। অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এমডি সাইমুর রহমান সাজ্জাদ স্যার। এবং আমি আমাদের ওয়ার্কশপ শেষ করার আগে সকলকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আপনারা হ্যান্ড রাইজ ফিচারটা ইউজ করবেন, এবং আমরা ওয়ান বাই ওয়ান সবাইকে ডেকে আমরা প্রশ্নগুলো স্যারের কাছে পৌঁছে দেবো। কারো কি কোনো ধরনের প্রশ্ন থাকে? তাহলে যে কোনো ধরনের প্রশ্ন, সেটা রিলেটেড হোক বা না হোক, অন্য যে কোনো ধরনের। কারো কোনো প্রশ্ন না থাকা একটা বিষয় বুঝে নিবে। একটা হচ্ছে হয়তো অনেক কিছু বুঝছেন অথবা কিছুই বুঝছেন, দুইটা বিষয় হইতে পারে। জি, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, জি, নজরুল আপু, আপনি কন্টিনিউ করার জন্য বলতেছেন। জি, আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে আমাদের ওয়ার্কশপটা এখানে শেষ করতে পারি। এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি সাইমুর রহমান সাজ্জাদ স্যার। আপনার হ্যাঁ, একজন একজনের কারো প্রশ্ন তো কোনো পাওয়া প্রশ্ন না। গিয়েছে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি
যদি আপনার স্লাইডটি যদি আমাদেরকে শেয়ার করা যায় তাহলে ভালো হতো, আমরা একটু ডিটেলস এগুলো দেখতে পারতাম। জি অবশ্যই মিস্টার মিস নুজহাত অর্পিতা, আপনি বলেন যে আমি কিভাবে শেয়ার করতে পারি এই স্লাইডটা। এই স্লাইডটা আপনি চাইলে স্লাইডের যে ফাইলটা এটাই এই গুগল মিটের চ্যাট বক্সে আপনি শেয়ার করে দিতে পারেন, এবং এটা পরবর্তীতে আমরা যারা এই সাইটটা চাচ্ছে তাদের কাছে আমরা পৌঁছে দেবো। আচ্ছা, এটা শেয়ার করে দিচ্ছি। এছাড়া আপনার প্রশ্ন আছে? না, আদার্স কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি এটা কিভাবে দিব? আই থিঙ্ক মেইল করে দিলে ভালো হয়। ভাইয়া এটা মেইলের মাধ্যমে দিলে বেটার হবে। জি সাজ্জাদ ভাই, আমি আপনাকে মেইল শেয়ার করব, আপনি মেইলের মাধ্যমে দিয়ে দিবেন, আমি সবার কাছে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি কাইন্ডলি সবাইকে দিয়ে দিন। হ্যাঁ, জি জি, আমাদের হাতে হয়তো সময় আর বেশি নাই, 5 মিনিটের মতো আছে, আমি দুজাতা কাছে ফিরে যেতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ মহিম ভাইয়া, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি সামুর রহমান সাদর ভাইয়া, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারা সবাই যারা আজকে যোগ দিয়েছেন এই ওয়ার্কশপে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় এই ওয়ার্কশপে যোগদান করে স্পেন্ড করার জন্য। এবং আশা করি এই ওয়ার্কশপটি আপনাদের সকলের জন্য একটি তথ্যপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক ছিল, এবং আপনারা সকলেই নতুন কিছু শিখতে পেরেছেন। এবং আজকের মতো এখানেই শেষ করছি, এবং আমরা পরবর্তী সকল ওয়ার্কশপে আপনাদের দেখার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। আচ্ছা, আমি কিছু বলতে চাই। জি অবশ্যই। জি, প্রথমত হচ্ছে যে আজকে সময়টা খুব বেশি না আমি, আর ইকোনমিক জার্নালিজম বিষয়টা এতটা ভাস্ট, মানে 30-40 মিনিটের কোনো শুনে এটা শেষ করা সম্ভব। আমি মাঝখানে অনেকবার হয়তো বলেছি, যদি কারো কোনো ধরনের প্রশ্নকে আমি আমার মেইল এবং আমার ফেসবুক দিয়ে দিব, প্রশ্ন বা কোনো যোগাযোগ প্রয়োজন হলে আপনারা করতে পারেন। আর চেষ্টা করবো আপনাদের প্রশ্ন দেওয়ার। ধন্যবাদ সবাই।